সময়টা ছিল 2020 সনের 26শে জুলাই। আমি তখন এসএসসি পরীক্ষা শেষ করে আমার ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতে যাই। চাকরিরত অবস্থায় বিকালে আমাকে দোকানে কয়েকজন সিভিল ড্রেসে এসে আমাকে জিজ্ঞাসা করে বাসা কোথায়, তারপরে এখানে কেন আসছো, কি করতেছো, আমাদের সাথে যেতে হবে। বলতেছে তোমাকে 2-4 মিনিট জিজ্ঞাসাবাদ করবো, জিজ্ঞাসাবাদ করার পরে ছেড়ে দিব। মানে আমাকে যখন ওইখান থেকে তুলে নেয় প্রায় সময় ছিল 2:30 থেকে 3টা। যাইতে যাইতে আমাকে জিজ্ঞাসাবাদ করে তারা, এক একজন এক এক রকম কথা বলে চট্টগ্রামস্থ 16 পুলিশ বক্সে নাকি আমি বিস্ফোরণ ঘটাইছি। করলাম আমি তাদেরকে সরাসরি বলি এই সম্পর্কে আমি কিছু জানি না, আপনারা শুধু শুধু আমাকে হয়রানি করতেছেন। এরপরে একটা জায়গায়, অজ্ঞাত জায়গায় গাড়ি দাঁড় করানোর পরে আমাকে 2 জনে 2 পাশে ধরে গাড়ির থেকে নামানো একটু করে হাঁটানোর পরে একটা আন্ডারগ্রাউন্ডের মতো জায়গা ছিল, হয়তো মানে নিচু জায়গা আর কি একটু। তো 2 জনে পাশে ধরে আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যায়। 2 জন 2 পাশে যারা ধরছিল তারা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে বলে এখন বুঝতে পারবি, ওকে ছেড়ে দাও, দৌড় দিলে একেবারে নানার বাড়ি চলে যাবে। এই কথা বলার সাথে সাথে আমি মানে অনেক ভয় পাইছি যে আমাকে ছেড়ে দিচ্ছে হ্যান্ডকাপ পরা অবস্থায়, চোখ বন্ধ, আবার বলতেছে দৌড় দিতে। তো আমি একটু সংকোচ বোধ করে হয়তো আমাকে তারা মেরে ফেলবে। আমি একজন নড়ি নাই, আমি তাদের সাথে দাঁড়াইছিলাম। আমাকে আবার 2 পাশে ধরে একটা রুমের মধ্যে নিয়ে যায়। মানে রুমটা ছিল আঁকা বাঁকা, একবার এদিকে নিয়ে গেলে আরেকবার এদিকে নিয়ে যায়, একবার এদিকে নিয়ে গেলে আরেকবার ওইদিকে নিয়ে যায়, এরকম যেন অনুমান করতে না পারে আর কি। রুমটাতে ছিল আপনার একটা এসি ছিল, তারপরে একটা চেয়ার ছিল, আর একটা বেড ছিল, কোনো জানলা ছিল না। তো সিসি ক্যামেরা ছিল এখানে। তারপর আমি একটা কর্নারে বসেছিলাম, পাশে দেখতেছি অনেক বড় বড় লম্বা লম্বা চুল ছিল। মানে আমি মনে করতেছি হয়তো এখানে তারা অত্যাচার করে মানুষকে হয়রানি করতো, ওইরকম মনে করছি। ভয় চিন্তা আসতেছিল। পরে একজন অফিসার আসার পরে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সাথে সাথে সে লিখে হাতে নাম ঠিকানা জিজ্ঞেস করে, কি করতাম সবগুলো জিজ্ঞেস করে ডিটেলস আমাকে বলে, তুমি চট্টগ্রামের 16 এলাকা পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটাইছো তুমি সহ আরো কয়েকজন মিলে। আমি বলতেছি এই কথা আমি কখনো শুনি নাই, আপনারা যে আমাকে এটা বলতেছেন, এরকম কোনো ঘটনার সাথে আমি জড়িত না। এরপরে তারা বলে, আমি বলতেছি তোর কোনো সমস্যা হচ্ছে না, অফিসাররা আসলে তোকে মেরে জিজ্ঞাসাবাদ করবে এবং শিকার আনবে, এরকম বলছে। প্রায় মাগরিবের রক্ত হয়েছে, বাহির থেকে আজানের শব্দ শুনছি আমি। তো আমি বলতেছি আমি তো আসরের নামাজও পড়ি নাই, নামাজ পড়বো। তো উনি বলতেছে আজ মাগরিবের সময় হয়েছে, একসাথে 2 ওয়াক্তের নামাজ পড়ে নিও, এরকম বলছে। আমার কাজটা আমি শেষ করি। তো উনি জিজ্ঞাসাবাদ শেষে আমাকে উজু করতে নিয়ে যায়। উজু করার আগে সে হ্যান্ডকাপ লাগাইছে, তারপরে চোখ বন্ধ করছে। এরপরে পাশে 2 জন ধরে নিয়ে গিয়ে ওয়াশরুমে নিয়ে গেছে। ওয়াশরুমের দরজা বন্ধ করে আমাকে বলতেছে কাজ সারো। এরপর আমি ওয়াশরুমে গেলাম। পরে বলতেছে ওয়াশরুমের দরজা লক করা যাবে না, এমনি একটু ধাক্কা দিয়ে বন্ধ করতে পারবে, কিন্তু দরজা লক করা যাবে না। এরপর দরজা লক করি নাই,
সে একটু পাশে দাঁড়াইছিল। এরপরে আমি উজু করে আমাকে আবার চোখ বন্ধ করে হ্যান্ডকাফ লাগিয়ে আগের রুমে নিয়ে যায়। তো আমি নামাজ পড়ি, নামাজ পড়া শেষ হতে না হতে আরেকজন অফিসার আসে। বলছে কেন নিয়ে আসছে? আমি বলছে আমি আমার ভাইয়ের দোকানে ছিলাম, ওইখান থেকে আমাকে তুলে নিয়ে আসছে তারা। বলতেছে তো তুমি কিছু করো নাই? বলছে আমি তো কিছুই জানি না, আপনারা কি বলতেছেন? বলতেছ বুঝতে পারবি, সব কিছু বুঝতে পারবি, এরকম বলছে। কিছুক্ষণ পরে পরে তারা এক একজন আসে, জিজ্ঞাসাবাদ করে, এরকম আর কি। এরপর একজন অফিসার আসছে, সে হয়তো সিনিয়র, আমাকে মাস্ক পরা ছিল। তো আমি যে কোন জায়গায় আছি, কোথায় আছি, কারা তুলে নিয়ে আসছে এখনো কিন্তু জানি না। তো আমাকে অজ্ঞাত ওই লোক, তার মাস্ক পরা ছিল, তখন ছিল করোনার সময়, মাস্কের মধ্যে বিডি পুলিশ লেখা ছিল। তাই বুঝতে পারছি আমি পুলিশের কোনো এক জায়গায় আছি। ওইখানে দুইজন সিভিল ড্রেসে, মানে আমার পাহারায় ছিল আর কি, তাদেরকে বলে যায় যে আগামীকাল সকালে 5টার সময় তাকে রেডি রাখবা। তো আমি অপেক্ষা করার পরে আজান শুনতে পাই বাহির থেকে, হয়তো এশার আজান দিছে আর কি। আমি বলি নামাজ পড়বো, বলতেছে ওরও হ্যাঁ নামাজের সময় হয়েছে। এরপরে আবার চোখ বন্ধ করে হ্যান্ডকাফ লাগিয়ে ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে উজু করে আমি আবার রুমে তারা নিয়ে আসে, আমি নামাজ পড়ি। নামাজ দেওয়ার পরে 1 ঘন্টা পরে আমাকে একটা প্লাস্টিকের নর্মাল কতগুলো প্লেট আছে না, ওইগুলো দিয়ে ডাল, ভাত আর একটা ডিম ছিল, আমাকে ভাত দেওয়ার পরে বলে এগুলো খেয়ে নাও। একটা পানির বোতল ছিল। আমি খাওয়ার পরে বলছে তাড়াতাড়ি ঘুমাই পড়ো, সকালে যাইতে হবে। ওই দিন আমার একদম ঘুম আসে নাই, কোনো রকম অপেক্ষা করি, সকাল হইতে অপেক্ষা করি। এরপরে ফজরের আজান দিছে হয়তো, আমাকে বলে উঠো তুমি চলে যাবা, রেডি হও তাড়াতাড়ি। তো আমি বলছি আমি নামাজ পড়বো। তারপরে আবার ওয়াশরুমে নিয়ে যাই, চোখ বন্ধ করে হ্যান্ডকাফ লাগিয়ে। ওইখান থেকে এসে নামাজ শেষ করার পর আমাকে কলা দেয়, 2টা কলা আর ফব রুটি আর পানি দেয়, বলছে এগুলো খাও। খাইছি। খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট পর আমাকে আবার হ্যান্ডকাফ লাগিয়ে তারপর চোখ বন্ধ করে যে জায়গা দিয়ে আমাকে আনছে, আঁকাবাঁকা রাস্তা, ওইদিকে দুজন ধরে পাশে হাঁটতে গাড়িতে তোলার পরে কিছু দূর যেতে না যেতে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তো আমি জিজ্ঞাসাবাদ করলে আমি বলে চট্টগ্রামস্থ ট্রাফিক পুলিশ বক্সে কে বিস্ফোরণ ঘটাইছে। বলছে আমি এইসব বিষয়ে কিছু জানি না, আপনারা আমাকে শুধু নিয়ে আসছেন। এরপরে তারা বলে সত্য কথা বল, না হয় এটাই শেষ সময়, তোকে মেরে ফেলবো, এরকম বলে। আমি বলি স্যার আমি কিছু জানি না, আপনারা শুধু আমাকে হয়রানি করতেছেন। এরপরে মানে ঢাকার রাস্তা তখন অনেক জ্যাম ছিল, যে আমাকে গ্রেফতার করার 4 দিন পরে কুরবানির ঈদ হয়েছে। তো ঢাকার রাস্তা অনেক জ্যাম ছিল। তখন আমি কিছু দূর যেতে না যেতে গাড়ি দাঁড়ায়, তো মনে করছে হয়তো ঢাকারই রাস্তা। তো জিজ্ঞাসাবাদ তারা একের পর এক জিজ্ঞাসাবাদ করে, কখন কোথায় গেছি, কি করতেছি, কার সাথে দেখা হয়েছে, এই বিষয়ে অনেকের নাম বলছে, তাদেরকে চিনি কিনা। আমি বলতেছি এই সম্পর্কে আমি কিছুই জানি না। যাইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা গাড়ি চলে।
হঠাৎ এক জায়গায় এসে আমাকে বলতেছে, কখনো যমুনা সেতু দেখছো? আমি বলছি না। বললো দেখবা? আমি চুপ করে রইলাম, কিছু বলি নাই। তারপরে আমাকে চোখ খুলে দিছে, বলতেছে পানি বিপদসীমার উপরে। বিপদসীমার উপরে বুঝো? আমি চুপ করে রইলাম। পরে বলতেছে এখানে ফেলে দেবো তোমাকে আজকে। আমি তো ভয়ে একদম কাতর হয়ে গেছি। পরে আমাকে একটা বিস্কিট দেয় আর এক বোতল পানি দেয়, বলে এগুলো খাও। এগুলো খাওয়ার পরে যমুনা সেতু শেষ হতে না হতে আমাকে আবার চোখ বন্ধ করে দেয়। তারপর প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চলে। এই চোখ বন্ধ করার সময় আমাকে একটু করে হালকা করে চোখটা বন্ধ করছিল, যেন আমি একটু একটু দেখতে পাই, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে আমি দেখতেছি। এটা আমি চোখের রুমালের ফাঁকা দিয়ে আমি দেখতেছি একটা সাইনবোর্ডের উপর লেখা ছিল বগুড়া থানা। তো গাড়ি এর ভিতরে ঢোকায়, আমি চোখ দিয়ে মানে একটু করে মাথা উপরে তুলে দেখি একটা ইংলিশে লেখা ছিল ইন সার্ভিস ট্রেডিং সেন্টার বগুড়া। আমাকে দুজন দুই পাশে ধরে গাড়ি থেকে নামিয়ে ওই বিল্ডিংয়ের মধ্যে নিয়ে যায়, একটা জায়গায় বসায়। বসানোর পরে আওয়াজ শুনতেছে, আমি একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে তাকে কোত্থেকে নিয়ে আসছে। তো অন্য একজনে জবাব দিচ্ছে তাকে হেডকোয়ার্টার থেকে নিয়ে আসছে। এই আওয়াজটা আমি শুনছি। তারপর আমাকে ওই বিল্ডিংয়ের উপর তলায় নিয়ে যায়, এখানে হচ্ছে অফিসারের রুম আর কি। ওইখানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে আমি যা জানি তা বলি। আমাকে জিজ্ঞাসা করে তারা, চট্টগ্রামের ঘটনায় তুমি জড়িত ছিলে কি না? আমি বলি না স্যার, আমাকে শুধু শুধু নিয়ে আসছে, আমি কিছু জানি না। আচ্ছা 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 যাও, এরকম বলে আমাকে নিচে নিয়ে গিয়ে একটা রুমে একটা সিটের মধ্যে বসায়। বসানোর পরে চোখ খুলে দেখতে পাই ওইখানে গ্লাসের রুম, প্রায় লম্বাতে 10 ফিট হবে, আর পাশে 4 থেকে 5 ফিট হবে। পাশে গ্লাসের এ পাশ থেকে ওই পাশে দেখা যায় না, ওই রকম অবস্থা। একটা লোহার সিট ছিল, তারপরে একটা চেয়ার ছিল। তো আমাকে হ্যান্ডকাফ আমার হাতে যেটা পরা ছিল এটা আর একটা লোহার সিটের সাথে আটকিয়ে দুনিটা একসাথে করে আমার হাতে লাগানোর পরে তো নামাজের টাইম হয়েছে, তখন দুপুরে নামাজের টাইম হয়েছে। আমি বলি নামাজ পড়ব। তারপর নামাজের জন্য আমাকে হ্যান্ডকাফ খুলে নিয়ে যায় ওয়াশরুমে নিয়ে গিয়ে পুজো কালাম করে আমি নামাজে দাঁড়াই। তো আমাকে বলতেছে নামাজ পড়ার সময় হ্যান্ডকাফ লাগিয়ে নামাজ পড়তে হবে। আমি বলতেছি হ্যান্ডকাফ লাগিয়ে কেমনে নামাজ পড়বো? বলতেছে একবার আমি দেখিয়ে দিচ্ছি, পরবার থেকে তুমি নিজেই করে নিবা। তো হ্যান্ডকাফ এক হাতে বাঁধা থাকে লোহার সিটের সাথে, আর এক হাতে এই অবস্থায় নামাজ পড়তে হয়। এরপরে আমাকে ভাত খাওয়ার পরে তো তারা মানে তাদের এক দল ছিল সিভিল ড্রেসে আসতো, আর অন্য দল ছিল পুলিশের পোশাক পরা। তাদের নামের পেজটা খুলে রাখতো সবসময়। তাদের রেঞ্জের লোগো থাকে না, লোগোর মধ্যে লিখেছিল রাজশাহী রেঞ্জের। তা আমি তখন মনে করি তখন আমি ঢাকায় ছিলাম, এখন আমাকে উত্তরবঙ্গের কোনো এক জায়গায় রাখছে, এটা মনে করি। আমাকে তারা প্রায় মাগরিবের রক্তের সময় জিজ্ঞাসাবাদ করার জন্য অজ্ঞাত একটা জায়গায় নিয়ে যায়। নিয়ে গিয়ে জিজ্ঞেস করে
মানে নাম ঠিকানা জিজ্ঞেস করার পরে উনি লিখে, তারপর বলে তুমি চট্টগ্রামের পুলিশ বক্সে বিস্ফোরণের সময় কি তুমি ওইখানে ছিলা? আমি বলি না স্যার, আমি ওই সম্পর্কে কিছু জানি না। তারপর সে আমার সাথে মহাগরম হয়ে গেছে, আরে বেটা কিছু জানোস না, তোকে কি এমনি এমনি ধরে নিয়ে আসছে, সব কিছু জানোস, এখন যখন মাইক শুরু করবো তখন সব কিছু বুঝতে পারবি। আমাকে ভয় দেখাচ্ছে তারা। ভয় দেখার পরে আমি বলতেছি স্যার আমি কিছু জানি না, আসলে আমাকে শুধু শুধু নিয়ে আসছে। শুধু শুধু কাউকে নিয়ে আসে না, সে বলতেছে তুই কোনো একটা না একটা কিছুর সাথে জড়িত ছিলি তাই তোকে নিয়ে আসছে, সব কিছু সত্য বল, না হলে আমাদেরটা আমরা দেখে নিব। এরপরে বলতেছে আমি কালকে সকালে আসবো, তুই যা জানোস তা সব কিছু খুলে বলবি, না হয় তোর ব্যবস্থা করে নিব আমরা। তারপর আমাকে তারা আবার চোখ বন্ধ করে ওই স্থান থেকে আমাকে আমার রুমে নিয়ে আসে, হ্যান্ডকাফ লাগিয়ে চলে যায়। এরপর দিন সকাল আমাকে আবার বলে স্যার আসছে, তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে আবার জিজ্ঞাসাবাদ শুরু করছে, সব কিছু খুলে বল, না হয় সমস্যা হবে। পুলিশ বক্সের বিস্ফোরণে কি তুই জড়িত ছিলি? আমি বলতেছি না স্যার। উনি বিশ্বাস করেন না, বলছি স্যার সত্যি আমি জড়িত ছিলাম না। এরপর আমার উপর টর্চার শুরু করে তারা, সত্যটা বলবি, না হয় কি তোরে মারতে মারতে এখানে শেষ করে দেবে। এরপর আমার মুখ থেকে মিথ্যাটা কখনো বাইর হয় না, আমি সত্য কথাই বলছি, আমি এই ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। এরপরে সে একটা ল্যাপটপ নিয়ে বসে জিজ্ঞাসাবাদ শুরু করে, নাম ঠিকানা থেকে আবার লিখে, এসে নাম ঠিকানা, কখন কোথায় গেছে, আমার 14 গোষ্ঠীর ডিটেলস নেই। নেওয়ার পরে মানে আমার শিক্ষা জীবন থেকে শুরু করে শিশুকাল থেকে বাল্যকাল পর্যন্ত সব কিছু সে এখানে লিখার পরে মানে সে বলে অমুক জায়গায় কি বৈঠক করছি কিনা, অমুক জনকে চিনি কিনা, এরকম জিজ্ঞাসাবাদ করে। আমি না বললেও সে আমার সামনে ওইখানে ট্রাইপ করে, তাদেরকে আমি চিনতাম যে ঘটনাস্থলে আমি জড়িত ছিলাম, এটা সে নিচ থেকে ট্রাইপ করে এখানে লিখে আমি স্পষ্ট দেখতে পাই। এরপরে বলছিস তোর কিছু বলতে হবে না, আমরা এই সব কিছু বলে দিচ্ছি তুই কী করছ না করছ। এরপরে তখন আমাকে জিজ্ঞাসাবাদ করে, প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে, আবার খাওয়া দাওয়া শেষ করে আবার জিজ্ঞাসাবাদ করে। তখন আমি আমার কথার উপর রইলাম। তারা মানে আমাকে একটা জঙ্গি সাজানোর জন্য তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরপর বলতেছে কিছুদিন যেতে না যেতে বুঝতে পারবা তুমি আসলে কি করছো না কিছু করা নাই। বলতেছে চলে যাও। এরপর আমাকে যে রুম দিছে ওই রুমে আমি থাকি। প্রায় ওইখানে থাকতে থাকতে ওইখানে কালচারের সাথে আমি মিশে যাই আর কি। তো ওইখানে খাওয়া দিত, 3 বেলা খাওয়া দিত, সকালে একবার দিত, দুপুরে, রাতে। সকালে এমনি খিচুড়ি বা রুটি টাইপের কোনো কিছু দিত, আর দুপুরে ডাল ভাত এরকম কিছু, রাতেও সেম। আমি ওইখানে থাকার পরে আমার পাশে আমার মতো অনেকেই ছিল। বুঝতে পারি ভাত যখন আনতো, ভাতের পলিথিন আনতো একসাথে 8-9টা। তো আমি বুঝতে পারি যে তখন এখানে আমিও আছি, আমার সাথে আরও অনেকে আছে। এই কথা পাওয়ার পরে দিন যাইতে যাইতে প্রায় 2 মাস 16 দিন 76 দিন চলে গেছে। তো হুট করে একদিন এসে জিজ্ঞেস করতেছে, বলতেছে তুমি চলে যাবা, কাপড় চোপড় কোথায়? বলতেছি কাপড় চোপড় এখানে আছে। বলতেছে রেডি হও তুমি। তা আমি রেডি হয়ে বসেছিলাম। বলছে মাগরিবের পরে তোমাকে নিয়ে যাবে। তো নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে তারা বলে নাই, আমি একটা আতঙ্কের মধ্যে ছিলাম। তো আমি জিজ্ঞেস করি অফিসারকে, আমি বলতেছি স্যার আমাকে কোথায় নিয়ে যাবেন? সে বলতেছে মানে চোখ এরকম করে উপরে তুলছে। উপরে তোলার পরে
বলছে উপরে, একদম উপরে পাঠিয়ে দেবো, হেসে বলতেছে আর কি। আমি বলতেছি স্যার আসলে আমি কোনো কিছু করি না, আপনারা আমাকে শুধু শুধু হয়রানি করতেছেন। বলতেছে আরে বেড়া না, তোকে বাসায় পাঠাই দেবো, কোনো টেনশন করিস না, এরকম বলছে। এরপরে মাগরিবের সময় হয়েছে, নামাজ দেওয়ার পরে আমি রেডি হয়ে বসে আছি। হঠাৎ বলছে আবু সাদেক কই আসো। হ্যান্ডকাফ 2টা থেকে একটা খুলে আমাকে তারা ওই বিল্ডিংটা থেকে বাহির করে গাড়িতে তোলার পরে প্রায় গাড়িটা চলতে থাকে, অপেক্ষা করতেছে কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছি, আবার কোন জায়গায় দাঁড় করায়, কোন জায়গায় রাখে, এরকম একটা চিন্তা আসতেছে আর কি মাথায়। তো আমার প্রচণ্ড প্রস্রাবে পাই। আমি বলি স্যার আমি প্রস্রাব করবো। তখন সে কোনো মতেই রাজি হচ্ছে না, মানে আমাকে বাহির করার জন্য কোনো মতেই রাজি হচ্ছে না। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমাকে প্রস্রাব করার সুযোগ দিছে তারা। এরপরে প্রস্রাব করতে বলছে গাড়ি থেকে বাহির করে ওইখানে প্রস্রাব করে আসো, যাও, চোখ বন্ধ অবস্থায়। পাশে 2জন ধরা ছিল, বলছে ওই দিক থেকে চলে যাওয়ার ইচ্ছে করবি, পিছন দিক দিয়ে গুলি করে দিবে ডাইরেক্ট, এরকম বলছে। তো আমি প্রস্রাব শেষ করে আমি চলে আসি, 2জন 2 পাশে ধরে আমার গাড়িতে নিয়ে আবার গাড়ি চলতে থাকে। চলতে প্রায় ওই মাগরিবের সময় আমাকে গাড়িতে তুলছে। প্রায় ওইখান থেকে 4 থেকে 5 ঘন্টা পরে একটা অজ্ঞাত স্থানে আমাকে দাঁড় করায়, অন্ধকার, কোনো কিছু দেখতেছি না, চোখ বন্ধ। তো দাঁড় করানোর পরে তারা কথা বলতেছিল একজনের সাথে একজনে, কোথায় নিয়ে যাবে, কোথায় কী করবে, এরকম আর কি। পরে বলে যে ওকে অন্য গাড়িতে নিয়ে যাও, এরকম শুনি। আমাকে আবার অন্য গাড়িতে যখন তুলে তখন ওই লোকগুলো ছিল না যারা আমাকে বগুড়া থেকে নিয়ে আসছে। তো তখন প্রায় রাত হয়তো গভীর হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করতেছে নাম কি, পরের গাড়িতে নাম কি। আমি বলতেছি আবু সাদেক। বাসা কোথায়? আমি বলছি চট্টগ্রামে। তো তুমি এখানে কেন আসছো? আমি বলছি ওরা নিয়ে আসছি, তাই আসছি। পরে বলছে চিটাঙ্গের ঘটনায় তুমি জড়িত ছিলা? আমি বলতেছি না স্যার, আমি ওই সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে। তারপরে গাড়ি তখন চলতে থাকে, তারাও তাদের মতো গল্প গুজব করে আমাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু আমি জানি না। যাইতে প্রায় 5 থেকে 6 ঘন্টা গাড়িতে চড়ছি আমি। তারপর একটা বিল্ডিংয়ের সামনে দাঁড় করে গাড়ি থামিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে উপরে একটা বিল্ডিংয়ের উপরে তুলে সিঁড়ি দিয়ে উঠতে প্রায় 5 থেকে 6 তলার মতো উঠছে আমি। ওঠার পরে একটা রুমে নিয়ে গিয়ে আমাকে চোখ খুলে ওইখানে বলে কিছুক্ষণ শোয়ার পরে আবার জিজ্ঞাসাবাদ করবে, তোমাকে অফিসাররা আসবে, এরকম বলছে। আমি সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে। তারা সেম কথা বলে তুমি চট্টগ্রাম 16 শহর পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটাইছ, তোমার সাথে কে কে জড়িত ছিল তাদের নাম বলো। বলতেছি স্যার আমি ওইসব কোনো কিছু করি নাই, ওনারা শুধু আমাকে নিয়ে আসছে। বলতেছে আচ্ছা ঠিক আছে। এরপরে একটা ল্যাপটপের মধ্যে আমার নাম ঠিকানা সব কিছু লিখে জিজ্ঞেস করে আমাকে তোমার বয়স কত। আমি বলি আমার বয়স 16 বছর। বলতেছে জন্মের তারিখ মনে আছে? আমি বলতেছি হ্যাঁ মনে আছে। তো জন্মের তারিখ বললাম, তারা দেখে 16 বছর 11 মাস তখন বয়স। পরে বলতেছে না ওকে 16 বছর বয়স দিলে তো শিশু আইনে চলে যাবে, এখন বয়সটা একটু বাড়াই দিতে হবে। আমি বলছি স্যার আমার বয়স তো 16, আপনারা বাড়াই দিবেন কেমনে? বলতেছে এগুলো তোর উকিলে করবে, এগুলো তোর মাথা ব্যথা করার বিষয় না। তো আমাকে বলে তুই এক জায়গায় নিয়ে যাবো তোকে, ওইখানে বলবি তুই চিটাগাঙের 16 শহর পুলিশ বক্স বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলি, এবং তোকে যে আমরা এতদিন রাখছি
এটা বলবি না, এটা বললে আবার নিয়ে আসবো, নিয়ে এসে তোকে মেরে ফেলবো, এরকম ভয় দেখাইছে। তো আমি বলি আচ্ছা স্যার ঠিক আছে। তো বয়স আমাকে জিজ্ঞেস করে তোমার বয়স কত, তারা। আমি বলছি স্যার 19। বলছে এটা বলবি ঠিক আছে? আমি বলছি জি স্যার এটাই বলবো। তারপরে বলছে তোমাকে কোত্থেকে ধরে আনে? আমি বলি স্যার আমাকে তো 2,500 থেকে ধরছিল। তারা বলে না এটা বলা যাবে না, তুমি বলবা তোমাকে কারানিহাট থেকে ধরে আনছে 14ই অক্টোবর, তোমাকে কারানিহাট থেকে ধরে আনছে, এরকম বলবো। আমি বলছি আচ্ছা স্যার আমি এটা বললে তুমি যদি আমরা যা বলি তা যদি তুমি বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, এরকম বলছে। এরপরে আমাকে একটা সাইনবোর্ডের সামনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার সাথে আরও 5 জন লোক ছিল, তাদেরকে সব দাঁড় করায় ছবি তোলে। যে সাইনবোর্ডটা ছিল, সাইনবোর্ডের লিখে ছিল কাউন্টার টেররিজম ইউনিট CMP। তা আমি মনে করি চট্টগ্রাম মেট্রোপলিটনের কাউন্টার টেররিজম আসছে, এটা মনে করি। এরপরে আমাকে, এটা 14ই অক্টোবরের ঘটনা, আমাকে সহ ওই 5 জনকে, মোট 6 জনকে গাড়িতে তুলে আমাদেরকে চট্টগ্রাম কোর্টে তোলার পরে ম্যাজিস্ট্রেট রুমে নিয়ে যায়। ম্যাজিস্ট্রেট নাম ঠিকানা জিজ্ঞেস করছে। নাম ঠিকানা জিজ্ঞেস করার পরে আমি বলি আমার নাম আবু সাদিক, পিতা আবুল হাসেম। বলতেছে গ্রেফতার করছে কবে? আমি বলছি গ্রেফতার করছে কালকে। তো তোমাকে কোন জায়গা থেকে গ্রেফতার করছে? আমি বলছি কেরানীহাট থেকে। তো আমাকে যখন বগুড়া থেকে এখানে আনার সময় তারা আমাকে বারবার বলে যে এটা কখনো স্বীকার করবে না যে কি তোমাকে কোন জায়গা থেকে গ্রেফতার করছে, কখন গ্রেফতার করছে এটা কখনো বলবা না, যদি বলো তুমি জেল থেকে বাইরে হওয়ার পর আবার নিয়ে যাবো, এরকম বলছে। তো আমি ভয়ে এই বিষয়টা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন রাখছি। তারপরে আমাকে ম্যাজিস্ট্রেট দেখে একটু বুঝতে পারছে যে আমার বয়সটা কম, এখানে 19 দিলেও আমার শরীরের আকার দেখে ম্যাজিস্ট্রেট বুঝতে পারছে আমার বয়স 19 না। সে বলতেছে তুমি সত্য কথা বলো, তোমার কিছু হবে না। আমি বলি স্যার আসলে আমি এই ঘটনার সাথে জড়িত না, আমাকে শুধু নিয়ে আসছে, তারা আমাকে বলতে বলছে আমার বয়স 19 বছর, তখন আমার বয়স 16 বছর চলে। বলছে তুমি কি করো? আমি বলছি স্যার আমি পড়ালেখা করি। ও কোন ক্লাস? আমি বলছি SSC পরীক্ষা দিছি। তো বলতেছে SSC পরীক্ষা দিয়েছে, তোমার সার্টিফিকেটে বয়স কত আছে? বলতেছে বার্থডেট মনে আছে? আমি বলতেছি আছে। তো উনি কনভার্ট করে দেখার পরে দেখে 11 মাস বয়স আমার। তখন আমার মামলার আয়ু যে আছে ওনাকে ডাকছে, বলে ও তো এত ছোট ছেলে, তাকে ধরে এনে 19 বছর বয়স দিচ্ছেন কেন? যান এখন শিশু আইনের কাস্টডি নিয়ে আসেন, এরকম বলে আমাকে সহ নিয়ে গিয়ে একটা শিশু আইনের কাস্টডি আনে। যখন সে আমাকে বলে যাইতে যাইতে আমি যেগুলো বলছি ওগুলো বলছো, আমি চুপ রইলাম। এরপরে আবার ম্যাজিস্ট্রেট রুমে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে। ম্যাজিস্ট্রেট বলে ও তো এত ছোট ছেলে, তাকে ধরে এনে 19 বছর বয়স দিচ্ছেন কেন? যান এখন শিশু আইনের কাস্টডি নিয়ে আসেন, এরকম বলে আমাকে সহ নিয়ে গিয়ে একটা শিশু আইনের কাস্টডি আনে। যখন সে আমাকে বলে যাইতে যাইতে আমি যেগুলো বলছি ওগুলো বলছো, আমি চুপ রইলাম। এরপরে আবার ম্যাজিস্ট্রেট রুমে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে। ম্যাজিস্ট্রেট বলে তোমার কিছু হবে না, তুমি সত্যটা বলো, তুমি কি আসলে এই ঘটনার সাথে জড়িত ছিলা? আমি বলছি না ম্যাম, না স্যার আমি এই ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। তো তোমাকে নিয়ে আসছি কেন? আমাকে শুধু নিয়ে আসছে তারা। আমি বলছি আমাকে নিয়ে এসে আমাকে এরকম একটা ঘটনার সাথে জড়িত আসছে বলে আমি এটা যেন আপনাকে স্বীকার করি, আপনার কাছে স্বীকার করি যে চট্টগ্রামের পল্লীবিদ্যুৎ বিস্ফোরণের সময় আমি ছিলাম, এটা আপনার কাছে যেন স্বীকার করি, এটা বলে। এরপরে বলতেছে আচ্ছা, তো আমি যদি এটা না বলি তাহলে আমাকে আবার নিয়ে যাবে তারা, এরকম বলছে, আপনার কাছে স্বীকার করতে বলছে। বলছে আচ্ছা। ওনাকে ডাকার পরে বকা দিছে হয়তো। বলতেছে ও এত ছোটো ছেলে, হ্যান্ডকাপ পরাইছেন, ব্লুড প্রুফ পরাইছেন, তারপরে হ্যান্ডকাপ লাগাইছেন, তো ওগুলো খুলেন, এরকম বলে আমার হ্যান্ডকাফ, ব্লুড প্রুফ, হেলমেট এগুলো খুলছে। তো আমাকে বলে তুমি
একটা জায়গায় যাবা, ওখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তুমি বাইর হওয়া। ম্যাজিস্ট্রেট আমাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়। এরপরে তারা আমার রিমান্ড চায় 2 দিনের, কিন্তু ম্যাজিস্ট্রেট মঞ্জুর করে নাই, বলছে ওকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হোক। এর 2-3 দিন পর আমাকে চট্টগ্রাম কারাগার থেকে শিশু উন্নয়ন কেন্দ্রে নিয়ে যায়। নিয়ে গিয়ে প্রায় আমি 1 বছর থেকে 12 থেকে 14 মাস মতো আমি মানে শিশু উন্নয়ন কেন্দ্রে ছিলাম। প্রায় আমার চিটাগাং মামলাটা জামিন হয়েছে হাইকোর্ট থেকে, এরকম শুনছি, বাসার থেকে কল দিছি যখন এরকম শুনছি যে তোমার মামলা জামিন হয়েছে। তো হাইকোর্ট থেকে জামিনের কাগজ আসতে একটু লেট হয়, তাই অপেক্ষা করতেছিলাম। প্রায় 15 থেকে 20 দিন হচ্ছে কাগজ আসতেছে না। পরে আমি শুনি যে আমার নামে আরেকটা মামলা আসছে, গাজীপুর বাসন থানার মামলা। আমি কিছুই জানি না, জেলে থাকাকালীন কেমনে মামলা আসে। আমার কেস ওয়ার্কিং স্যার আছে ওইখানে শিশু উন্নয়ন কেন্দ্রে, ওদের কাছে জিজ্ঞেস করি। উনি বলে যে এই সম্পর্কে আমরা কোনো কিছু জানি না, এমনি তোমার নামে আরেকটা মামলা আসছে, তোমার জামিনের কাগজ এটাও আসছে, এখন তো আমরা তোমাকে ছাড়তে পারতেছি না, যে মামলা আরেকটা আসছে এটাও তোমার জামিন করতে হবে। এরপরে আমার কোর্ট আসছে গাজীপুরে, কোর্টে নিয়ে গিয়ে আমাকে গ্রেফতার দেখায় ওই গাজীপুর বাসন থানার মামলার এটা। এরপরে আমাকে তারা জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড চাই। 3 দিনের রিমান্ডে আমার বলতেছে 2 দিনের রিমান্ড না, 2 দিনের জিজ্ঞাসাবাদ, জেল গেটে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে, কিন্তু রিমান্ডে নিয়ে যাবে না। তো জেল গেটে তারা জিজ্ঞাসাবাদ করতে আসে, এসে সেম কথা বলে তুমি অমুককে চিনো, তুমি চট্টগ্রাম পুলিশ বাগ বিস্ফোরণে ছিলা। তো আমি বলছি স্যার এগুলোর সামনে তো আমি কোনো কিছু জড়িত না, আমাকে শুধু এতদিন আমি খারাপ করতেছি। এরপরে আমার মামলা যখন জামিন হয়েছে তখন আমাকে আরেকটা মামলা দিয়ে এখানে আটকে রাখছে শুধু। এরপরে ওরা লিখে তারা চলে যায়। তারপর প্রায় দীর্ঘ 18 মাস কারাভোগ করার পরে আমার গাজীপুর বাসন থানা মামলা ওইটাও জামিন হয়। এরপরে আমি জামিনে বাইর হলাম। জেল থেকে বাইর হওয়ার পরে আমি 2 মামলায় হাজিরা দিতে আমার শিক্ষা জীবন প্রায় 2 বছর শেষ হয়ে গেছে। আমার এইচএসসি দেওয়ার কথা ছিল 2022 সালে, কিন্তু আমি 24 এসে আমার এসএসসি পরীক্ষা দিয়েছি। তো আমি যে আমার শিক্ষা জীবন থেকে 2 বছর চলে গেছে, এটার দায়ভার কে নেবে? আমার যে প্রতিনিয়ত প্রতি মাসে মাসে এক দূরে গাজীপুর যাইতে হচ্ছে, এক দূরে চিটাগাং যাইতে হচ্ছে, এই যে হাজিরা দিতে আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। কেন আমি এই মিথ্যা মামলার দায়ভার গ্রহণ করব? আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো আমার মামলাগুলো থেকে যেন আমাকে বাদ দেওয়া হয়।